সকালবেলা ঘুমিয়ে আছে আকাশ। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার ছোট বোন নুসরাত। আকাশকে ঘুমাতে দেখে মনে মনে বলতে লাগলো, ওনার বিয়ে নিয়ে কথা হচ্ছে নিচে, আর উনি পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়াও, তোমার ঘুমের আমি 12টা বাজাচ্ছি। এই বলে নুসরাত চলে আসলো তার রুমে। টেবিলের উপরে থাকা সাউন্ড বক্সটা নিয়ে চলে আসলো আকাশের রুমে। আকাশের কানের দুই পাশে দুইটা রেখে জোরে সাউন্ড দিয়ে গান লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে চালানোর পর আকাশ লাফ দিয়ে বিছানা থেকে উঠে ডান্স করতে লাগলো। এটা দেখে নুসরাত অবাক হয়ে বলতে লাগলো, হায় আল্লাহ, আমার ভাই কি পাগল হয়ে গেছে নাকি? তার কানের সামনে এভাবে গান বাজানোর কারণে আমার ভাই ঘুমের মধ্যে সব কি করতেছে? আম্মু, তাড়াতাড়ি দেখে যাও, ভাইয়া সব কি করতেছে। আকাশের আম্মু রান্নাঘর থেকে দৌড়ে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ একটা কোলবালিশ জড়িয়ে ধরে নাচানাচি করতেছে আর বলতেছে, ও দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। মারে একটু বোঝা না রে দাদা, তোর পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। আকাশ এইসব বলতেছে। এইদিকে আকাশের আম্মু ঘরের ঝাড়ু নিয়ে আকাশের সামনে এসে আকাশকে পিটাতে লাগলো। আকাশ পিটানি খেয়ে চোখ মেলে দেখে তার আম্মু হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, আম্মু কি হয়েছে, তুমি সকাল সকাল আমাকে ঝাড়ু দিয়ে পিটাচ্ছ কেন? আমি কি করেছি? তোকে হোস্টেলে দিয়েছিলাম বেচালা থাকার জন্য, হোস্টেলে এইসব করিস তাই না? এটার জন্যই তো বলি বাড়িতে এসে প্রতিদিন এইরকম ভাবে চেঁচামেচি করিস কেন? আরে আম্মু, আমি কি ইচ্ছা করে চেঁচামেচি করি নাকি? আমি তো একটু গানের তালে তালে নাচানাচি করি, কিন্তু এরকম যে করব আমি আগে তো জানি না। থাক, আর তোর জানার দরকার নেই। তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস না? দাঁড়া, তোর বিয়ে করাচ্ছি আমি। এই নুসরাত, এখানে দাঁড়িয়ে কি দেখতেছিস? ফোনটা নিয়ে তোর আব্বুকে ফোন দে আর বল তাড়াতাড়ি বাসায় আসার জন্য। ছেলের বিয়ে করার বয়স হয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে, না হলে কয়েকদিন পর মেয়ে নিয়ে ভেগে যাবে, পরে আত্মসম্মান শেষ হবে। আম্মু, আমি এখনই যাইতেছি আব্বুকে ফোন দেওয়ার জন্য। তুমি ভাইয়ার কাছে থাকো, না হলে কিন্তু ভাইয়া বাড়ি থেকে কোথায় দিয়ে বের হয়ে যাবে তুমি নিজেও জানবে না। তুই যা, আমি তোর ভাইয়ার কাছে আছি। তোর ভাইয়া দেখি আজকে কোথা দিয়ে বের হয়ে যায়। তোর ভাইয়াকে আজকে তো বিয়ে দিয়েই ছাড়বো। আরে আম্মু, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি এখনো কাজ কাম করি না, বউকে খাওয়াবো কি? বিয়ে দিলেই তো চলবে নাকি? আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি না মানে? অবশ্যই বিয়ে করতে হবে তোকে। তুই গান গাইছিস আর বলছিস কেন এসব? এটার জন্য তোকে আমি বিয়ে দেব? আরে আমি নিজেকে বলেছি নাকি আমার শরীরে হয়তো আত্মা প্রবেশ করেছে, সে হয়তো ড্যান্স করতে করতে বলেছে, না হলে কি আমি কখনো এসব বলতাম? তুই তো সাধু মানুষ, তুই তো বলতি না তাই না? এটার জন্যই তো আমরা তোকে বলাচ্ছি। আমি যেহেতু একবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তোকে বিয়ে দেব, তার মানে তোকে বিয়ে দেব। এইখানে আর কোনো কথা বলতে পারবি না। আমাকে যদি এসব বলো তাহলে কিন্তু আমি এখনই বাড়ি থেকে পালিয়ে যাব। পরে কিন্তু আমাকে আর খুঁজে পাবে না, আর বিয়েও দিতে পারবে না। খুঁজে পাবো না মানে? বিয়ে দিতে পারবো না মানে? অবশ্যই দিতে পারবো। তুই কোথায় যাবি? আজ হোক বা কাল হোক, আমাদের কাছে তো ধরা দিতেই হবে তোকে। তুই এই রুম থেকে বের হতে পারবি না তোর আব্বু না আসা পর্যন্ত। এই বলে আকাশের আম্মু বাইর থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো রুমে। এসে দেখে নুসরাত কথা বলতেছে তার আব্বুর সাথে। নুসরাতের কাছ থেকে ফোনটা নিয়ে আকাশের আম্মু বলতে লাগলো, কই গো আকাশের আব্বু, তুমি এখন কোথায় আছো? তাড়াতাড়ি বাসায় আসো, তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি আমরা। তোমার ছেলে বিয়ে করার জন্য রাজি হয়েছে, তাড়াতাড়ি বাসায় আসো। সত্যি আকাশ বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে? আমি এখনই আসতেছি, তুমি আকাশকে বাড়িতে আটকে রাখো, না হলে কিন্তু আবার বাড়ি থেকে পালিয়ে যাবে, পরে কিন্তু তার বিয়ে দিতে পারবো না আমরা। তুমি আকাশকে নিয়ে চিন্তা করো না, তাড়াতাড়ি বাসায় আসো তুমি। আমি আকাশকে ঘরের ভেতরে আটকে রেখেছি, সে আর বের হতেই পারবে না। আকাশের আম্মু কথা বলা শেষ করে চলে আসলো নিচে। রান্না বান্না শেষ করে বসে আছে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। আকাশের আম্মু গিয়ে দরজা খুলতেই দেখতে পেল আকাশের আব্বু দাঁড়িয়ে আছে। এটা দেখে আকাশের আম্মু বলতে লাগলো, তাড়াতাড়ি ভেতরে আসো। আর মেয়ের খোঁজ নিয়েছো নাকি? কোন মেয়ের সাথে বিয়ে দেবে? 2 থেকে 3
2 থেকে 3টা মেয়ে দেখেছি, আজকে তাদের বাসায় যাব। যদি পছন্দ হয়ে যায় তাহলে আজকে বিয়ে করে নিয়ে আসবো। ঠিক আছে, চলো আগে তোমার ছেলেকে ভালোভাবে ধরে নিয়ে আসি। এখনো ব্যাচেলর রয়ে গেছে, সবার সাথে থেকে কি মজা পায় বলো তো আমাকে। কই একটা বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করবে, চাকরি বাকরি করবে, তা না করে বন্ধু বান্ধবের সাথে খালি ব্যাচেলর থাকে। আজকে যখন আকাশকে বিয়ে করার জন্য মিশনে নেমে পড়েছি, তাহলে আজকে আকাশকে বিয়ে দিয়েই ছাড়বো। হ্যাঁ, তাড়াতাড়ি চলো আকাশের রুমে যাই, গিয়ে দেখে আসি ছেলেটা কি করতেছে। এই বলে তিনজন চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ বসে আছে। আকাশকে দেখে আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ চল আমাদের সাথে, তোকে আজ বিয়ে করাবো। তোর জন্য মেয়ে দেখেছি, একটা না, 2টা না, 3টা। 3টা মেয়ে দেখেছো, ভালোই করেছো। তবে আমি 3টা মেয়েকে বিয়ে করব না, আমার 4টা মেয়ে লাগবে। তাও আবার আমি 4টা মেয়েকে একসাথে বিয়ে করব। শালার বেটা, আমি এক বউ নিয়ে সারা জন্ম কাটিয়ে দিতেছি, আর তোর নাকি 4-4টে বউ লাগবে? তোর বউ আমি মারাচ্ছি। তুমি তোমার ছেলেকে শালা বানিয়ে দিয়েছো? সে তোমার কোন কালে শালা লাগে বলো তো আমাকে। আমি কিন্তু আমার ছেলের বিয়ে দিব না। এখন যদি বেশি বাড়াবাড়ি করো তুমি। আচ্ছা, আমি আর কিছু বলবো না, তুমি যা বলবা এটাই শেষ কথা। আমি আর কিছু বলবো না, এখন তোমার ছেলেকে বলো রেডি হয়ে আসার জন্য। আম্মু, আমার শেষ কথা, আমি 4টা বিয়ে করব, তাও আবার একসাথে। যদি 4জন রাজি হয় তাহলে আমাকে ফোন দিবে। মেয়ে কালো হোক, লম্বা হোক, খাটো হোক, আমি বিয়ে করব 4টা। আমরা যেই মেয়েকে পছন্দ করব সেই মেয়েকে বিয়ে করবি তো? যদি বিয়ে না করিস তাহলে কিন্তু তোর খবর আছে। আকাশের আব্বু, নুসরাত, যা রেডি হয়ে আয়, আমরা মেয়ের বাসায় যাব। ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। আর ভাইয়া, তুমি যেহেতু 4 বিয়ে একসাথে করবে, তাহলে এক কাজ করো, আমাদের সাথে চলো, দেখি এক বাড়িতে 4 মেয়ে পাওয়া যায় কিনা। আগে তোরা গিয়ে দেখি আয়, এরপর আমাকে ফোন দিস, আমি যাব। আর একটা কথা মনে রাখবি, 4 বিয়ে মানে 4 বিয়ে, একটা বিয়েও যাতে কম না হয়, মনে রাখিস এই কথাটা। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর কথাই শেষ কথা। আম্মু, আব্বু, তোমরা দাঁড়িয়ে আছো কেন? রেডি হও, আমিও রেডি হতে চাই। ভাইয়া তুমি কিন্তু বাড়ি থেকে বের হবে না। আমরা যখন তখন ফোন দিব, তখনই সাথে সাথে চলে যেতে হবে কিন্তু। ঠিক আছে, আমি সাথে সাথে চলে যাব, এটা নিয়ে চিন্তা করিস না। এই বলে আকাশের আব্বু আম্মু এবং তার ছোট বোন চলে আসলো রেডি হয়ে বাহিরে। প্রথম বাড়িতে গিয়ে মেয়ের সাথে কথা বলা শেষ করে নুসরাত বলতে লাগলো, দেখেন, আমার ভাই একসাথে 4 বিয়ে করতেছে, কিন্তু আমরা একই মেয়ের সাথে 4 বিয়ে দিব। আমি বুঝতে পারছি, বাকিটা আমাকে বোঝাতে হবে না। আর আপনার ভাই কি চাকরি করে? আমার ভাইয়া এখন ব্যাচেলর। তার মানে আমি ব্যাচেলর ছেলেকে বিয়ে করব? আপনার ভাই চাকরি না করলে তো খাওয়া দাওয়া করবো কি? আপনার ভাইকে তো চাকরি করতে হবে। খাওয়া দাওয়া নিয়ে চিন্তা নেই, আমার ভাইয়া যেহেতু ব্যাচেলর বিয়ে করে ফেললে, যখন আপনার মায়ের গোতা খাবে তখন কাজে যাবে আব্বুর অফিসে, এর আগে হয়তো সে যাবে না। ঠিক আছে, আপনার ভাইয়ার ব্যবস্থা করতেছি। আপনার ভাইয়াকে বলেন মেয়ে রেডি আছে, 4 জন বিয়ে করার জন্য তাড়াতাড়ি চলে আসবে। বাকিটা রাতে আমি দেখে নিব। ঠিক আছে, এখন থেকে তাহলে আপনি আমার ভাবি। আমি ভাইয়াকে ফোন দিয়ে বলতেছি এখানে চলে আসার জন্য, ভাইয়া এখনই চলে আসবে। এই বলে নুসরাত কল দিল সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যাঁ, মেয়ে রেডি আছে, আমি মেয়েদের বাসায় ঠিকানা দিতেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। তারা 4 জন রাজি হয়েছে তোমাকে বিয়ে করার জন্য। আগে তুমি আসো, এসে দেখে যাও আমি মিথ্যে বলতেছি নাকি সত্যি বলতেছি। নুসরাত কলটা কেটে দিয়ে আকাশকে বাড়ির ঠিকানা পাঠিয়ে দিয়ে সাথীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া কিন্তু আসতেছেন, ভাইয়ার ব্যবস্থা আপনি করে নিন। এইটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তোমার ভাইয়া তো বলেছে যে সে মুখ দেখবে না। রাতে আমি তোমার ভাইয়াকে বুঝিয়ে দিব আমি কি জিনিস। ঠিক আছে ভাবি, এখন চলেন নিচে যাওয়া যাক। নুসরাত তার ভাবিকে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে, সবার সাথে টুকটাক কথা বলতেছে। অন্যদিকে আকাশ বসে আছে তার রুমে আর মনে মনে বলতেছে, সত্যি কি আমাকে বিয়ে করার জন্য 4 জন রাজি হয়ে গেছে, নাকি নুসরাত মিথ্যা কথা বলতেছে? সে তো কখনো মিথ্যা কথা বলে না। আচ্ছা যাই, গিয়ে দেখে আসি। যদি সে মিথ্যা কথা বলে তাহলে তো বিয়ে করব না।
এই বলে আকাশ রেডি হয়ে ওইখান থেকে চলে আসলো নিচে। তার বাইক স্টার্ট দিয়ে সোজা চলে আসলো সাথীদের বাসায়। কলিং বেল দিতেই সাথীর আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, ভিতরে আসো বাবা, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আমার 4 মেয়ে তোমার জন্য অপেক্ষা করতেছে, সব চাইতে বেশি। আকাশ চুপচাপ বাড়ির ভিতরে ঢুকে পড়ল। সোফাই তার আব্বু আম্মু এবং নুসরাতের পাশে বসে বলতে লাগলো, আম্মু, আমি আমার 4 বউকে দেখতে চাই এবং তাদের সাথে কথা বলতে চাই। আমাকে একটু ব্যবস্থা করে দাও তাদের সাথে কথা বলার জন্য। তুই না বলেছিস আমরা কালো হোক সাদা হোক যার সঙ্গেই ইচ্ছে তোর বিয়ে দিয়ে দিতাম। তুই তো বলেছিস বাসর ঘরে গিয়ে এরপর মেয়ে দেখবি, এর আগে দেখবি না। সো এখন কেন দেখতে চাইছিস? হায় আল্লাহ, নিজের ফাঁদে নিজেই পড়ে গেলাম। আচ্ছা, আমি যেহেতু বলেছি বাসর ঘরে গিয়ে আমার বউ দেখব, যাও বাসর ঘরে গিয়ে বউ দেখব। এখন কাজী ডেকে তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে দাও। আকাশের আব্বু একজন কাজী নিয়ে চলে আসলো সাথীদের বাসায়। কাজী সাহেবকে আসার সময় সবকিছু বলে দিয়েছে আকাশের আব্বু। এইদিকে আকাশের আব্বু মনে মনে বলতে লাগলো, যাক, আমার ছেলেটাকে বিয়ে করাতে পারলাম। এখন আমার অফিসে বসে দিতে পারলেই আমাকে কিছু করতে হবে না। বৌমা নিজেই সবকিছু করে নিবে। এখন থেকে আকাশকে উচিত শিক্ষা দিবে। সন্ধ্যায় সাথীকে নিয়ে যেই চলে যেতে যাবে এমন সময় আকাশ বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, আমি না 4 জনকে বিয়ে করেছি, তাহলে একজন যাইতেছে কেন আমার সাথে? বাকি 3 জন কোথায়? তাদেরকে ডাক দাও। বাকি 3 জন নুসরাতের সাথে আসতেছে, তুই সাথীকে নিয়ে যা আগে। আমরা 3 জন আসতেছি তোর বাকি 3 জন বউকে নিয়ে। আকাশ চুপচাপ সাথীকে নিয়ে ওইখান থেকে চলে আসলো বাসায়। সাথীর মুখ এখনো দেখে নাই আকাশ, দেখবে কি করে? সাথী বোরকা পরে আছে। আকাশ সাথীকে নিয়ে তার রুমে চলে আসলো। রুমের ভিতরে আসতেই সাথী দরজাটা লাগিয়ে দিতেই আকাশ কিছুটা ভয় পেয়ে গেল আর তোতলাতে তোতলাতে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি দরজা লাগিয়ে দিয়েছেন কেন? দরজা খুলেন, আমার বন্ধু বান্ধব আসবে আপনাকে দেখার জন্য। আমি কি বাজারে সস্তা মাল নাকি যে আমাকে দেখার জন্য তোর বন্ধু বান্ধব আসবে? আজকে থেকে তুই পুরো 1 সপ্তাহ আমার কাছে থাকবি। তোর ফোন এবং অন্যান্য যে সকল জিনিস সব বন্ধ রাখবি। আপনি কিন্তু এখন আমাকে রীতিমতো অত্যাচার করতেছেন। আমি কিন্তু পুলিশকে ফোন দিয়ে নিয়ে আসবো। আচ্ছা, আমি পুলিশের নাম্বার দিতেছি, তুই কল দিয়ে বল আসার জন্য। আর এই থানার এসআই কিন্তু আমার মামা হয়, এটা মনে রাখিস। মানে কি বলতেছেন এসব আপনি? এখন আপনি আমাকে দিয়ে কি কি করবেন? তোকে দিয়ে এই পুরো 1 সপ্তাহ আমি যা ইচ্ছে তাই করব, কেউ বাধা দিতে পারবে না। আর তুই 4 বিয়ে করবি তাই না? তারা তোর 4 বিয়ে করাচ্ছি আমি। এই বলে সাথী আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। সাথী তার ব্যাগ থেকে মোটা 4টা রশি বের করে আকাশের পা খাটের পায়ের সাথে বেঁধে রেখেছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করব, ওরা আমার জন্য অপেক্ষা করতেছে। আমার হাতের দিকে একবার তাকা, দেখেছিস এটা কি? গলায় চালিয়ে দিলে মরে পড়ে থাকবি এখানে। আমাকে তুই এখানে চিনিস না, আমি কি জিনিস। আকাশ সাথীর হাতের দিকে তাকিয়ে দেখে সাথীর হাতে মস্ত বড় একটা ছুরি। এটা দেখে আকাশ ভয় পেয়ে বলতে লাগলো, আমাকে কি এখন মেরে ফেলবেন নাকি? মেরে ফেললে কিন্তু আপনি বিধবা হয়ে যাবেন। বিধবা হয়ে গেলে পরে কিন্তু আপনাকে কেউ আর বিয়ে করবে না। তুই যদি আর একবার বলিস আরো 3টা বিয়ে করবি, তাহলে এই ছুরিটা দিয়ে তোর পেট ফুটো করে মেরে ফেলবো। আমার বংশের মানুষ কিন্তু একসময় ডাকাত ছিল, মনে রাখিস আমার কথাটা। তার মানে আমি আজকে 4 বিয়ে করতে পারি নাই, আপনাকে বিয়ে করেছি শুধু? হ্যাঁ, আজকে শুধু তুই আমাকে বিয়ে করেছিস, অন্য কাউকে বিয়ে করিস নাই। আর অন্য কাউকে বিয়ে করতে দিলে তো তুই বিয়ে করবি। হে আল্লাহ, তুমি এই মেয়েটাকে উঠাইয়া নাও। এই মেয়েটা আমার সাথে চিটারি করেছে। আমি বলেছি যে 4 বিয়ে করব, কিন্তু এই মেয়েটা চিটারি করে আমাকে বিয়ে করে ফেলেছে। এই একদম চুপ, মুখ সামলে কথা বল, না হলে কিন্তু এখনই তোর পেটে ঢুকিয়ে দিব এটা। আর আমি কি বলেছি, আগামী 1 সপ্তাহ তুই বাড়ি থেকে বের হতে পারবি না। বাড়ি থেকে বের হলে তোর পা কেটে ঝুলিয়ে রাখবো দরজার সামনে, যাতে তোর
বন্ধু বান্ধবরা যদি তোর বাসায় আসে তোকে নেওয়ার জন্য, তখন তোর 2টা পা দেখে যাতে ভয় পেয়ে পালিয়ে যেতে পারে। আমার 2টা পা কেটে ফেলে দিলে তো আপনি পরে আমাকে কাজ করে খাওয়াতে হবে। পারবেন কাজ করে খাওয়াতে? এই যে তুই ব্যাচেলার, তোকে কি কাজ করে খাওয়াতে হবে নাকি? তোর আব্বুই তো তোকে খাওয়াচ্ছে। আব্বুরটা আব্বু খাওয়াচ্ছে। এখন আপনি বলেন, আপনি আমাকে খাওয়াবেন নাকি যদি আমার পা কেটে ফেলেন? হ্যাঁ, আমি খাওয়াবো দরকার পড়লে। আমার কিছু কথা আছে, এই কথাগুলো যদি মেনে না চলতে পারিস তাহলে কি করব আমি নিজেও জানি না। আবার কি কথা মানতে হবে? আপনার সব কথাই তো মানতেছি। আরও কি কিছু বলার বাকি আছে? হ্যাঁ, আরো অনেক কিছু বলার বাকি আছে। এখন আমার ক্ষুধা লাগছে, আমি নিচে গিয়ে খাবার নিয়ে আসতেছি। তুই রুম থেকে বের হলে তোর খবর আছে, আর রুম থেকে বের হয়ে গেলেও তুই কোথাও লুকিয়ে থাকতে পারবি না। এই পুরো এলাকা আমি ভালো করেই চিনি, আর সবাই আমাকে খুব ভালো করেই চিনে। তুই কোথাও গিয়ে লুকিয়ে থাকলেও তোকে বের করে ফেলতে পারবো। এই বলে সাথী রুম থেকে চলে গেল নিচে। এইদিকে আকাশ মনে মনে সাথীকে বকা দিতে লাগলো আর বলতে লাগলো, আমি তো একটা জল্লাদ মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছি। আল্লাহ ভালো জানে আমার কপালে কি লেখা আছে। আকাশ সবকিছু ভাবতেছে এমন সময় রুমের ভিতরে প্রবেশ করলো নুসরাত আর বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, এভাবে চুপ করে বসে আছো কেন? ভাবি কি তোমাকে আদর করেছে নাকি? আর ভাবিকে দেখতে পাচ্ছি না যে, ভাবি কোথায়? নুসরাত, তুই আম্মু আব্বু আমার সাথে চিটারি করেছিস, আমি তোদের সাথে কোনো কথাই বলবো না। আর এটা কোন মেয়েকে নিয়ে এসেছিস আমাদের বাসায়? এই মেয়ের দাদারা নাকি ডাকাত ছিল। আমি শুধু মেয়েটাকে বলেছিলাম বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা দিব, বাহিরে যাব। এই মেয়ে মস্ত বড় একটা ছুরি বের করে আমার সামনে ধরে কত কিছু যে বলেছে। তার মানে তুমি মেয়েটাকে ভয় পাইছো? এই মেয়েটাই তোমার জন্য পারফেক্ট হবে। আমি আব্বু আম্মুকে গিয়ে বলতেছি অন্য কোনো মেয়ের সাথে যাতে আর তোমাকে বিয়ে না দেয়। এই মেয়েটা তোমার জন্য পারফেক্ট। এই বলে নুসরাত নাচতে নাচতে চলে গেল নিচে। গিয়ে দেখে সাথী আব্বু আম্মুর সাথে কথা বলতেছে। নুসরাত সাথীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাবি তুমি তো ভাইয়াকে পুরো ভয় পাইয়ে দিয়েছো। এইভাবে ভয় দেখালে তো ভাইয়া তোমার গোলাম হয়ে থাকবে। ভাইয়াকে আর একটু ভয় দেখাবে যাতে ভাইয়া তোমাকে আরো ভয় পায় আর তোমার কথা শুনে। আরে নুসরাত, এইসব নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? আমি তোমার ভাইয়ের বউ হয়ে এসেছি। তোমার ভাইয়াকে তো একেবারে সোজা বটগাছ বানিয়ে ফেলবো। একবার শুধু দেখো আমি তোমার ভাইয়ের কি অবস্থা করি। আব্বু আম্মু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সব সময় একসাথে থাকতে পারি। হ্যাঁ সাথী, আমি সব সময় দোয়া করি যাতে তোমরা দুইজন একসাথে থাকতে পারো। আকাশ হয়তো তোমার থেকে 2 বছরের ছোট, তাতে কোনো সমস্যা নেই, মানিয়ে থাকতে পারলেই থেকে যাওয়া যাবে। সাথী খাবার টেবিল থেকে খাবার নিয়ে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ বিছানায় শুয়ে আছে। দরজাটা লাগিয়ে বিছানায় এসে খাবারগুলো রেখে আকাশকে ডাক দিতেই আকাশ উঠে পড়ল। সাথীর কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়ে বসে বলতে লাগলো, আপনি নিজেকে নেন, আমার ক্ষুধা নেই। আমি তো আপনাদের বাসা থেকে খেয়ে এসেছি। বন্ধু বান্ধবদের সাথে থাকতাম তাহলে ক্ষুধা লেগে যেত। আপনার সাথে আছি তো এটার জন্য ক্ষুধা লাগে নাই। আমার লাগেজ থেকে বের করবো নাকি অস্ত্রটা? বের করলে কিন্তু সোজা ঢুকিয়ে দিব তোর পেটে। এর সাথে কিন্তু আর অনেক কিছু আছে, ভাবিস না। একটা জিনিস নিয়ে এসেছি। তার মানে আজকে রাতে আপনি আমাকে মেরে ফেলবেন? আমাকে মেরে ফেললে তো আপনাকে জেলে যেতে হবে। তখন আপনি কি করবেন? জেলে যাইতে হইলে যাব, সমস্যা কি? আমার তো মামা আছে, উনি আমাকে ছাড়িয়ে নিয়ে আসবে। আমার মামা আমাকে বলে দিয়েছে তোর যদি কখনো কোনো বিপদ হয় তাহলে আমাকে ফোন দিবি, আমি তোকে সব সময় সাহায্য করব। আপনার এইসব ফাপড় আমার কিছুই হবে না। আপনি চাইলে আপনার মামাকে নিয়ে আসতে পারেন। দরকার পড়লে আমি জেলে যাব, তবুও আপনার কাছে থাকবো না। আর যদি একটা কথা বলেছিস তাহলে তোর গাল আমি লাল করে ফেলবো, এটা মনে রাখিস। চুপচাপ খাবার খেতে আয়। আকাশ গালে হাত দিয়ে চলে আসলো খাবারের সামনে। সাথী আকাশকে খাবার খাইয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ খাওয়া দাওয়া করার পর আকাশ সাথীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাকে ভালো মন্দ খাওয়াচ্ছেন আজকে রাতে মেরে ফেলার জন্য, তাই না? আমি জানি তো, আমি খবরে দেখেছি জেলের ভিতরেও এরকম করে আপনার মামা তো থানার ওসি। আপনার মামার কাছ থেকে সবকিছু জেনে নিয়েছেন কিভাবে মারলে সোয়াব পাওয়া যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি খা,
তোকে আমি মেরে ফেলবো আজকে। খাওয়া দাওয়া শেষ হতেই আকাশ চলে আসলো ওয়াশরুমে। কমোডের ঢাকনা লাগিয়ে দিয়ে উপরে বসে পকেট থেকে ফোনটা বের করে তার বন্ধু বান্ধবদের ফোন দিল আর বলতে লাগলো, তোরা সবাই আমাকে বাঁচা। আমাকে আব্বু আম্মু জোর করে একটা ডাকাতের মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এখন ওই মেয়েটা আমাকে বাড়ি থেকে বের হতে দিতেছে না। তোদের সাথে যে একটু ঘোরাঘুরি করব সেই কোনো ব্যবস্থা নেই। তোরা তাড়াতাড়ি বাড়িতে আয়। শালা আমাদেরকে না বলে বিয়ে করে ফেলেছিস। একবার তো ফোন দিতে পারতি। ভাবছিলাম আমরা আরো কয়েক বছর ব্যাচেলার থাকবো, কিন্তু তোর জন্য আর ব্যাচেলার থাকা হলো না। দাঁড়া, আমরা একটা কিছু ব্যবস্থা করতেছি। তুই এখন কোথায় আছিস? আমি এখন ওয়াশরুমের ভিতরে আছি। কখন জানি ওই ডাইনি মেয়েটা আবার ডাক দেয় আমাকে। সেই 10 মিনিট হয়েছে ওয়াশরুমের ভিতরে ঢুকেছি। আচ্ছা তুই ওয়াশরুমে থাক, আমি দেখতেছি কি করা যায়। এই বলে মাস কলটা কেটে দিয়ে তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো আকাশদের বাড়ির সামনে। এদিকে সাথী দরজার বাহির থেকে সবকিছু শুনেছে। আকাশ কি কি বলেছে সব। সাথী নিচে এসে বসে আছে। এমন সময় কলিং বেল বাজতেই সাথী গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে আকাশের বন্ধু বান্ধব। এটা দেখে সাথী বলতে লাগলো, কি ব্যাপার, কে তোমরা? এখানে এসেছো কেন এত রাতে? আমরা আকাশের বন্ধু। আকাশ কোথায়? তাকে একটু ডাক দেন, তার সাথে জরুরি কথা আছে। আকাশ এখন রুমে আছে আর তাকে ডাক দেওয়া যাবে না। তোমরা আগামী 1 মাস আকাশের ধারে কাছে আসবে না। যদি আসো তাহলে আমি আমার মামাকে বলে তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। এই মাসুদ এইসব ফাফরবাজিতে ভয় পায় না। তাড়াতাড়ি আকাশকে ডাক দেন না, না হলে কিন্তু আমরা উপরে যেতে বাধ্য হব। আচ্ছা একটু ওয়েট করো, বাড়ির ভেতরে আসবে না, আমি আকাশকে ডাক দিতেছি। তোমরা যেহেতু আমাকে ভয় পাবে না তাহলে আকাশকে ডাক দেই। তাদের দেখে সাথী বলতে লাগলো। এই বলে সাথী চলে আসলো রান্নাঘরে। বটি হাতে নিয়ে দরজার সামনে এসে সবাইকে দৌড়ানো দিতেই সবাই এই দিক সেই দিক পালিয়ে গেল। সবাই এইরকম পালিয়ে যাওয়া দেখে আকাশের আব্বু আম্মু হাসতে লাগলো আর বলতে লাগলো, এত দিনে একটা বৌমা পেয়েছি আমার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। সাথী, তুমি এখন রুমে চলে যাও। আশা করি তারা আর আজকে আসবে না। আর আসলেও আমি তো আছি। আমি ওদেরকে না হয় আরেকটি দৌড়ানি দিয়ে দেব। রাত অনেক হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়ো। সাথী বটিটা রান্নাঘরে রেখে চলে আসলো রুমে। এসে দেখে আকাশ নেই। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু আকাশকে পাচ্ছে না। হঠাৎ ওয়াশরুমের দিকে চোখ পড়তে সাথী চলে আসলো ওয়াশরুমের সামনে। দরজায় ঠক ঠক করে বলতে লাগলো, আকাশ তুমি কি ওয়াশরুমের ভেতরে? হ্যাঁ, আমি ওয়াশরুমের ভিতরে। সাথী আর কিছু বলল না। বিছানায় এসে বসে রইল। দীর্ঘ 1 ঘন্টা কেটে গেল, কিন্তু এখনো আকাশ বাহির হচ্ছে না। এটা দেখে সাথী আবারও চলে আসলো ওয়াশরুমের সামনে আর আকাশকে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তুমি সেই 1 ঘন্টা ধরে ওয়াশরুমের ভেতরে বসে আছো? তাড়াতাড়ি দরজা খোলো, ঘুমাবে না নাকি? আকাশ ওয়াশরুমের ভিতরে ঘুমিয়ে গেছে। এইদিকে সাথী আকাশের কোনো সারা শব্দ না পেয়ে এক লাঠি দিয়ে ভেঙে ফেললো প্লাস্টিকের দরজাটা। ভিতরে তাকিয়ে দেখে আকাশ ঘুমিয়ে গেছে। এটা দেখে 1 বালতি পানি নিয়ে সাথী আকাশের মুখের মধ্যে ছুঁড়ে মারল। আকাশ ধরফড়িয়ে উঠে পড়ল আর বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? আপনি আমার মুখে পানি ছুঁড়ে মারছেন কেন? আর আপনি কে? আপনাকে তো চিনলাম না। ও আচ্ছা, আমাকে চেনো না? তাহলে তো তোমাকে একটু ভালো করে চিনিয়ে দিতে হয়। আমাকে একটু বাহিরে আসো, বাহিরে এসে ড্রেসগুলো চেঞ্জ করো, এরপর তোমাকে আমি চিনিয়ে দিতেছি আমি কে। সাথীর এরকম রাগান্বিত কথা শুনে আকাশ ভয় পেয়ে গেল আর মনে মনে বলতে লাগলো, শালার আমার ফাঁদে আমি নেই। পরি কি একটা অবস্থা। এখন ড্রেস চেঞ্জ করার সাথে সাথেই তো আমার উপরে ঝড় উঠে, কি করব বুঝতে পারতেছি না। আকাশ কোনো রকম ড্রেস চেঞ্জ করে দাঁড়াতেই সাথী আকাশকে বেঁধে ফেলল। এটা দেখে আকাশ বেশ খানিকটা ভয় পেয়ে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, বাসরাতে স্বামীকে বেঁধে ফেলেছেন, এটা কিন্তু অনেক অন্যায়। এটার জন্য আল্লাহ কিন্তু আপনাকে পাপ দিবে। আল্লাহ আমাকে বাদ দিবে না, কারণ আমি তোকে শিক্ষা দিতেছি। তোর শিক্ষার অভাব, এটার জন্য তোকে শিক্ষা দিতেছি। আল্লাহ তো দেখতেছে। তাই বলে এইভাবে আমাকে বেঁধে রেখে শাসন করবেন আমাকে? এটা কিন্তু অনেক অন্যায়। আল্লাহর কাছে আমি কিন্তু বিচার দিতেছি। হে আল্লাহ। আর কিছু বলতে পারল না আকাশ।
এমন সময় সাথী তার ঠোঁট জোড়া আকাশের ঠোঁটের সাথে লাগিয়ে দিল। এটা দেখে আকাশ চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাথী আকাশকে ভালোভাবে আকাশের ঠোঁট জোড়া এমনভাবে চুষে খাইতেছে, মনে হচ্ছে পেয়ারা বাগান থেকে পেয়ারা খাইতেছে কামড়ে কামড়ে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর সাথী আকাশকে ছেড়ে দিয়ে আকাশের চোখে চোখ রেখে বলতে লাগলো, আকাশ, তুমি আজকে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে, নিচে বসতে পারবে না। আমি সারা রাত তোমাকে দেখবো। কিভাবে দেখবেন? আমার সব কিছু খুলে ফেলে দেখবেন নাকি এভাবে দেখবেন? তুই যদি চাস তাহলে তুই সব কিছু খুলে ফেললেও তোকে দেখতে পারি। আচ্ছা, আমাকে দেখার প্রয়োজন নেই। আপনার তো অনেক কিছু আছে। আপনি এক কাজ করেন, আপনার কাপড় চোপড় খুলে ফেলেন, আমি আপনাকে দেখি। বেহায়া বেশরম নিয়ে বিয়ে করেছিস, মাত্র একদিন হয়েছে, তুই আমার সবকিছু দেখতে বলেছিস? আমার বউকে আমি দেখবো না তো কাকে দেখবো? আপনার বান্ধবীকে দেখবো নাকি? তুই তো 100% লুচ্চা। তোর ফোন কই? তোর ফোনটা দে, আমি তোর ফোন চেক করব। কয় মেয়ের সাথে লুচ্চামি করেছিস ওটাই দেখবো। এই রে, এখন যদি আমার ফোনটা নিয়ে যায় তাহলে তো সব কিছু দেখে ফেলবে, তখন তো আমাকে আরো শাস্তি দিবে। কিরে চুপচাপ আছিস কেন? তোর ফোন কোথায়? তাড়াতাড়ি দে। আমার ফোন তো ওয়াশরুমের ভিতরে পড়ে গেছে, ওইটা আর তুলতে পারি নাই। মিথ্যা বলার জায়গা পাস না, দাঁড়া, তোর ফোনের ব্যবস্থা করতেছি। আমি দেখতেছি তোর ফোন কোথায় রাখছিস। এই বলে সাথী আকাশের প্যান্ট চেক করতে লাগলো। চেক করতেই দেখতে পেল আকাশের পিছনে পকেটে তার ফোন। পিছনে পকেট থেকে ফোনটা বের করে সাথী ভালোভাবে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর ফেসবুকে প্রবেশ করতেই দেখতে পেল প্রায় 100 মেয়ের সাথে বাজে বাজে কথা বলেছে। এটা দেখে সাথী তার লাগেজের ভিতর থেকে ছুরিটা বের করে আকাশের সামনে এসে বলতে লাগলো, বিয়ের আগে তো মেয়েদের সাথে বেশি ভালোই মজা নিয়েছিস। আজকে তোর সাথে আমি মজা নিব এবং তোর আইডি থেকে লাইভে যাব, যাতে সবাই দেখতে পারে তোর এই রূপ। প্লিজ এমনটা কইরেন না। আমার আইডিতে আমার অনেক পার্সোনাল মানুষ আছে, তারা যদি দেখে ফেলে তাহলে আমার জীবন একেবারে শেষ হয়ে যাবে। পার্সোনাল মানে? ও আচ্ছা, বুঝতে পারছি। তোর গার্লফ্রেন্ড? দাঁড়া, তোর গার্লফ্রেন্ডের আইডির নাম কি? তাড়াতাড়ি বল। সাথীর কথা শুনে আকাশ মনে মনে বলতে লাগলো, শালা, আমি এটা আবার কোন মেয়েকে বিয়ে করে আনলাম? এই মেয়ে তো দেখি আমি এক কথা বললে সে দুই কথা বলে। দেখে তো মনে হচ্ছে পুরো মেন্টাল রোগী, পাবনা থেকে পালিয়ে এসেছে, হয়তো ধরতে পারে নাই। আকাশ মনে মনে এসব কথা বলতেছে। এমন সময় সাথী ঠাস করে আকাশের গালে চড় মারল। আকাশ বলতে লাগলো, এই 12 ভাতারি তুই আমাকে চর মারছিস কেন? আকাশের কথা শুনে সাথী এবার পুরো রেগে আগুন হয়ে গেল। আকাশের গালে ঠাস ঠাস করে চড় মারল 5টা, আর বলতে লাগলো, শালা কুত্তা, তুই আমার ব্যাপারে কি জানিস? আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলি নাই, আর তুই আমাকে 12 ভাতারি বলেছিস। এটার জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। আল্লাহ না করুক তোকে যাতে আজকে মেরে না ফেলে। এই বলে সাথী বিছানার নিচ থেকে ঝাড়ুটা নিয়ে আকাশকে পিটাতে লাগলো। এইদিকে আকাশ জোরে জোরে চিৎকার করতেছে। পাশের রুম থেকে নুসরাত মনে মনে বলতেছে, ভাইয়াকে মনে হয় আজকে পুরো শিক্ষা দিয়েছে। যা, মনের মতো একটা ভাবি পাইলাম, যাই একবার গিয়ে দেখে আসি ভাবে কি করতেছে ভাইয়াকে। এই বলে নুসরাত আস্তে আস্তে তার রুমের দরজাটা খুলে চলে আসলো আকাশের রুমের সামনে। দরজায় নক করতে যাবে এমন সময় ভিতর থেকে ঠাস ঠুস বাড়ির শব্দ আসতে লাগলো। নুসরাত দরজায় নক করতেই ভিতর থেকে সাথী বলতে লাগলো, রুমের বাহিরে কে? এখন চলে যান, আমার মাথা গরম আছে, না হলে কিন্তু আজকে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আকাশের অবস্থা এখন পুরো খারাপ করে দিয়েছি। যদি আপনার ভালো চান তাহলে চলে যান। নুসরাত দৌড়ে চলে গেল তার রুমে। এইদিকে সাথী আকাশকে পিটানো শেষ করে বিছানায় বসে আছে। আকাশকে এমনি এমনি পিটাইছে তার শার্ট প্যান্ট খুলে। আমাকে তো পিটিয়ে আধমরা করে ফেলেছেন, এখন কি আমি শার্ট প্যান্ট পরে নিতে পারবো নাকি এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে? চুপচাপ এইভাবে দাঁড়িয়ে থাক, তোর প্যান্ট আর শার্ট পরতে হবে না। আর আপনি একটু বেশি কথা বলে ফেলেছেন, তাই না? ডিভোর্সের কথা বললি কেন? তোকে তো মনে চাইতেছে গলা টিপে মেরে ফেলি। আজকে শেষবারের মতো তোকে মাফ করে দিলাম। আর যদি কখনো দেখি তুই কোনো মেয়ের সাথে কথা বলেছিস বা দেখা করেছিস, ওই দিন তোর লাস্ট ডেট হবে 12টা। আর কালকে তুই আমার সাথে মার্কেটে যাবি। তোকে আমি বাটন ফোন কিনে দিব, তুই এখন থেকে বাটন ফোন চালাবি। বাটন ফোন চালাবো কেন? আমার তো ফোন আছে। এই ফোন আজকে থেকে আমার। আর তুই যত মেয়ের সাথে কথা বলেছিস আমি দেখবো। কতদিন ধরে কথা বলেছিস তুই, তত
দিনের একটা লিস্ট বানিয়ে তোকে আমি পিটাবো, তোকে আধমরা বানিয়ে হসপিটালে ভর্তি করাবো। ওইখান থেকে সুস্থ হয়ে আবার বাড়িতে আসলে আবারও 1 সপ্তাহ ভালো মন্দ খাইয়ে সুস্থ বানিয়ে আবার পিটাবো। আপনি তো দেখি দাজ্জালের চাইতে অনেক ভয়ঙ্কর। দাজ্জাল তো তাও একটু দয়ামায়া করতো, কিন্তু আপনি তো আমাকে দয়ামায়াও করেন না। আমার দয়া মায়া অনেক আছে, কিন্তু তোর প্রতি নেই, আর থাকবেও না কখনো। তুই যেই দিন ভালো হতে পারবি ওই দিন তোর প্রতি দয়া মায়া থাকবে। এই বলে সাথী বিছানায় শুয়ে পড়ল। এইদিকে আকাশ পুরো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। রাত প্রায় 2টা। এমন সময় আকাশ সাথীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দাঁড়া করে রাখবেন, আমার কি কষ্ট হয় না? তোর আবার কষ্ট? হ্যাঁ, মেয়েদের সাথে যখন খারাপ কথা বলিস তখন কষ্ট লাগে না? এখন কিন্তু অনেক খারাপ হয়ে যাইতেছে। আপনার এসব খারাপ খারাপ কথা আমার একদম ভালো লাগতেছে না। আমি না হয় বিয়ের আগে এসব মেয়েদের সাথে কথাবার্তা বলেছি, তাই বলে কি এখন আমাকে এসব বলবেন? হ্যাঁ, আমি এইসব বলবো কারণ তুই আমার বর। আমি যা ইচ্ছা তাই বলতে পারি তোকে, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, এটাই যেহেতু আপনার শেষ কথা, তাহলে আপনি আমারও একটা কথা শুনে রাখেন। আমি এই বাড়ি থেকে যে কোনো সময় পালিয়ে যেতে পারি। আপনারা ধরেও রাখতে পারবেন না আমাকে। রাত দিন জেগেও যদি পাহারা দেন আমাকে, তবুও পারবেন না। আমার গার্লফ্রেন্ড আছে, তার কাছে আমি চলে যাব। গার্লফ্রেন্ড মারাচ্ছি তোকে আমি। হাত পা ভেঙে ঘরের ভেতরে যখন বসিয়ে রাখবো তখন গার্লফ্রেন্ড কোথায় থেকে আসে তোর মুখ দিয়ে ওটাই দেখবো। আজকে অনেক রাত হয়েছে, অনেক ঘুম পাইতেছে, এটার জন্য তোকে কিছু করলাম না, এখন সকালে করব। থাক তুই এইভাবেই বাধা অবস্থায়। সাথী ঘুমের দেশে বাড়ি জামালো। এদিকে আকাশ প্রায় আধা ঘন্টা পর কোনোরকম তার হাতের বাঁধন খুলে তার পায়ের বাঁধন খুলে ফেল। আস্তে আস্তে করে সোফার উপর থেকে কাপড়গুলো নিয়ে পরে দরজাটা খুলে চলে আসলো ছাদে। নারিকেল গাছ দিয়ে নিচে নেমে গেল। আকাশ নিচে নেমে ছাদের দিকে একবার তাকিয়ে মনে মনে বলতে লাগলো, শালার 1 নাম্বার বদমাস মাইয়া, তুই আমাকে আজকে যেই মারা মারছস, এইটার প্রতিশোধ আমি নিব। বিয়ে করেছি, প্রতিশোধ নিব না? যাই এখন আড্ডাখানা থেকে ঘুরে আসি। এখন তো প্রায় 3টা বাজে, মনে হয় ওদেরকে গিয়ে পাবো নাকি সন্দেহ আছে। এই সব ভাবতে ভাবতে আকাশ ওইখান থেকে চলে আসলো তাদের আড্ডাখানায়। এসে দেখে তার সকল বন্ধুরা বসে আছে আর টুকটাক কথা বলতেছে। এমন সময় আকাশ গাছের আড়ালে দাঁড়িয়ে তাদেরকে ভয় দেখাতে লাগলো আর বলতে লাগলো, হা হা হা, তোরা তোর বন্ধুকে বাঁচাতে পারলি না তার বউয়ের হাত থেকে, এখন আমি তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। হা হা হা। এই বলে আকাশ ওদের সামনে যেতেই নাহিদ আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে আকাশ, তুই এত রাতে এখানে কিভাবে আসলি? আর তোর মুখের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে তুই আজকে রাতে অনেক পিটানি খাইছস। আরে শালার বলিস না, বিয়ে তো করেছি, একটা দজ্জাল মেয়েকে বিয়ে করেছি। মেয়েটা আজকে রাতে আমাকে এমন পিটানি পিটাইছে, সারা শরীর ব্যথা করতেছে আমার। সে ঘুমিয়ে গেছে, তাকে ফেলে রেখে চলে এসেছি। চল এখন আমাদের বাসায় চলে যাই। হ্যাঁ চল, তোকে নিয়ে আমি আমার মামাদের বাসায় চলে যাই। ওখানে শাহিন আছে, মামা মামি আমাদের বাসায় বেড়াতে গেছে, প্রায় 10 থেকে 15 দিন থাকবে। ওইখানে আমরা থাকতে পারবো। নাহিদ, আকাশ, তোরা যে ওইখানে যাবি, যদি আকাশের বউ মানে আমাদের হাবি আমাদের কাছে এসে জিজ্ঞেস করে আকাশ কোথায়, তাহলে আমরা কি বলবো? আমাদের সবাইকে তো চিনে ফেলেছি, সবাইকে তো দেখে ফেলেছি। আরে শালা, এত টেনশন করতেছিস কেন? শাহিন আছে ওইখানে, বললাম না আকাশকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করবে। তাকে বলে দিব এদিকে না আসার জন্য। ঠিক আছে, বলে দিস তাহলে। এখন তুই আকাশকে নিয়ে চলে যা। নাহিদ আকাশকে নিয়ে চলে গেল তার মামাদের বাসায়। কলিং বেল দিতেই শাহিন এসে দরজা খুলে দিল। নাহিদ শাহিনকে সবকিছু বুঝিয়ে দিয়ে নাহিদ চলে গেল তাদের বাসায়। ভোর 5টা। এমন সময় সাথীর ঘুম ভেঙে গেল। আকাশকে না দেখতে পেয়ে সাথী অনেক রেগে তাড়াতাড়ি করে পুরো বাড়ি খুঁজতে লাগলো, কিন্তু আকাশকে কোথাও খুঁজে পেল না। এদিকে আকাশ শান্তিতে ঘুম দিতেছে। সকাল 6টা। এমন সময় সাথী চলে আসলো নিচে। এসে দেখে তার শ্বশুর শাশুড়ি এবং নুসরাত বসে আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু নুসরাত আকাশ পালিয়ে গেছে। আমার একটু চোখ লেগে এসেছিল, এরপর 4টার সময় ঘুম থেকে উঠে দেখি এসে ঘরে নেই। তাকে বেঁধে রেখেছিলাম, কিন্তু কিভাবে যে ছুটে গেছে আল্লাহই ভালো জানে। এখন কি করবে বৌমা? আকাশকে কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। সে কোথায় গেছে আমরা নিজেও জানি না। আব্বু আম্মু আপনারা চিন্তা করবেন না, আকাশের এমন ব্যবস্থা করব সে আমার কথায় উঠবে আর বসবে। নুসরাত, তুমি একটু আমাকে চা বানিয়ে দাও তো, চা খেয়ে আমি বের হব তাকে খোঁজার জন্য। ভাবি আপনি বসেন, আমি চা করে আনতেছি।
এই বলে নুসরাত চলে আসলো রান্নাঘরে। তার ভাবির জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে চলে আসলো সাথীর কাছে। চার বিস্কিট দিতেই সাথী খেয়ে চলে গেল বাহিরে। সকাল 11টা। আকাশ এখনো ঘুমাচ্ছে শাহিনের সাথে। অন্যদিকে সাথী পুরো এলাকা তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু আকাশকে পাচ্ছে না। 12টার দিকে আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় শাহিন বলতে লাগলো, আকাশ ভাই, আপনি বাড়ির বাহিরে বের হতে পারবেন না। আপনার দরজাল বউ আপনাকে অলরেডি খোঁজা শুরু করে দিয়েছে। পুলিশ লাগিয়ে দিয়েছে আপনাকে খুঁজে বের করার জন্য। পুরো এলাকায় নাকি তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু আপনাকে পায় নাই। যাক, ভালোই হয়েছে চলে এসেছি বাড়ি থেকে। শরীরটা অনেক ব্যথা করতেছে। দজ্জাল বউ আমাকে যেই মাইর মারছে, আর একটু মারলে তো আমি মরেই যেতাম। আরে ভাই, বউয়ের হাতে মার খাওয়ার সোয়াব আপনি জানেন নাকি? না তো, আমি জানি না, আর এত মাইর খেতে পারবো না। গত 23 বছরে আমার শরীরে কেউ একটা স্পর্শ করতে পারে নাই, আর এই মেয়ে একদিন হয় নাই বিয়ে করে এনেছি, আমাকে এত মার মারছে। আকাশ এসব কথা বলতেছে, অন্যদিকে সাথী তার মামার সাথে পুরো এলাকা চক্কর দিতেছে। এমন সময় আম গাছতলায় দেখতে পেল আকাশের সকল বন্ধুকে। সাথী তার মামাকে নিয়ে চলে আসলো ওইখানে। সবাইকে উদ্দেশ্য করে সাথী বলতে লাগলো, এই, তোমরা সত্যি করে বলো, আকাশ কোথায় আছে এখন? তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমার মামাকে নিয়ে এসেছি, তোমাদেরকে ধরে নিয়ে থানায় চলে যাবে। আরে ভাবি, আপনি কি আবোল তাবোল বলতেছেন? কালকে রাতে না আমাদেরকে দৌড়ানি দিয়েছেন, আমরা না আপনার বাসা থেকে চলে এসেছি। কালকে একমাত্র আমরা আকাশের সাথে কথা বলেছিলাম 2 মিনিট, এরপর তো আর তার সাথে যোগাযোগ নেই। সকালে তো শুনতে পেলাম আকাশ নাকি কোথায় চলে গেছে। এই, তোমরা সত্যি করে বলো, আকাশ কোথায় গেছে? পরে যদি আকাশকে আমরা তোমাদের কোনো আত্মীয় স্বজন বা তোমাদের বাসায় খুঁজে পাই, তাহলে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এমনও হতে পারে আমরা মাইর খেয়ে প্যান্টে হিসু করে দিতে পারো। স্যার, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি এই এলাকার একজন সম্মানজনক অফিসার। আপনার সাথে কি আমরা মিথ্যা কথা বলবো? আর মিথ্যা কথা বললে আপনি চলেন আমাদের বাসায় এবং আমাদের আত্মীয় স্বজনদের বাসায় গিয়ে দেখে আসেন আকাশ ওইখানে আছে নাকি। আকাশ তো নতুন বিয়ে করেছে, তাকে নিয়ে তো আমরা এখন মজা করব, তা না করে আমরা অপরাধী হয়ে যাইতেছি আপনাদের কাছে। তোমাদেরকে তো বললাম, আমার শেষ কথা, যদি একবার তোমাদের আত্মীয় স্বজনের বাসায় বা তোমাদের বাসায় পাই, তাহলে খবর হবে তোমাদের। এই বলে সাথী এবং সাথীর মামা ওইখান থেকে চলে গেল। এইদিকে রাতুল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যাক, কালকে আকাশকে ভালো জায়গায় লুকিয়ে রেখে আসা হয়েছে, কিন্তু এখন কথা হচ্ছে তার কাপড় চোপড়ের ব্যবস্থা করতে হবে। আরে শালা, এত চিন্তা করিস কেন? আমার মামাতো ভাই শাহিনের বডি এবং আকাশের বডি ফুল সেম। তার একজনের পোশাক আর একজন পরতে পারবে, এত চিন্তা করিস না। আমাদেরকে সাবধানে থাকতে হবে, সবসময় সবাই একসাথে থাকবে, না হলে ডেভিল ভাবি বুঝে ফেলবে আমরা যে আকাশকে লুকিয়ে রেখেছি। হ্যাঁ, চল এখন তাহলে আমরা বাসায় চলে যাই, আর রাতের বেলা আমরা না হয় আকাশের সাথে গিয়ে দেখা করে আসবো। এই বলে সবাই সবার বাসায় চলে গেল। অন্যদিকে সাথী থানার চেয়ারে বসে আকাশের কথা চিন্তা করতেছে আর বলতেছে, কি ব্যাপার আকাশ, ছেলেটা কোথায় গেল? সারা দিন খুঁজে ফেললাম, তাকে কোথাও খুঁজে পেলাম না। নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে। তার বন্ধু বান্ধবদের বাসায় থাকলে তো ওরা আর এরকম ভাবে বলতো না যে বাড়িতে যাওয়ার জন্য। এসব কথা ভাবতেছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী তানিশা কল করেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কি রে সাথী, তুই না কাল বিয়ে করেছিস? তোর জামাই তোর সাথে ঘোরাঘুরি না করে আমার বয়ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে ঘোরাঘুরি করতেছে আমাদের এলাকায়। তুই শিওর দেখেছিস তো? আরে হ্যাঁ, আমি একদম শিওর দেখছি। তুই কালকে যেই পিক পাঠিয়েছিস ওই পিক আমি দেখেছি। কালো শার্ট আর নীল একটা প্যান্ট পরে আছে। কালকে যে ওই পিক দিয়েছিল সেই পিকের সাথে পুরো সেম। তুই বান্ধবী এক কাজ কর, আকাশকে একটু ওইখানে একটু দাঁড়া করিয়ে জিজ্ঞেস কর, আমি এখনই আসতেছি। আকাশকে জিজ্ঞেস করার দরকার নেই, তোর তো দেবর, তাকে জিজ্ঞেস করবি কেমন আছে, কি করতেছে। জাস্ট তুই 15 মিনিটের মতো আটকিয়ে রাখ, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, তুই আয়, আমি তাদেরকে আটকে রাখতেছি।
তানিশা আকাশ এবং শাহিনকে ডাক দিয়ে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে কথা বলার পর সাথী কোথা থেকে যেন হুট করে তার মামাকে নিয়ে চলে আসলো সেইখানে। গাড়ি থেকে নেমে পিছন থেকে আকাশের শার্টের কলার টেনে ধরল। আকাশ পিছনে ফিরতে দেখতে পেল সাথী দাঁড়িয়ে আছে তার শার্টের কলার ধরে। এটা দেখে আকাশ ভয় পেয়ে বলতে লাগলো, আরে সাথী, তুমি এখানে কি করো? তোমাকে না আমি সকালে একটা চিঠিতে লিখে দিয়েছিলাম আমি বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে চাইতেছি। মিথ্যা বলার জায়গা পাস না। আমার কাছে একটা মিথ্যা কথা বলবি তোর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, মনে রাখিস। তোর কত বড় সাহস, তুই আমার সাথে মিথ্যা কথা বলিস? আমি তো তোকে রশি দিয়ে বেঁধে রেখেছিলাম, তুই রশি খুলে এসেছিস কিভাবে? আবার কত সুন্দর করে বলতেছিস চিঠি লিখে দিয়ে এসেছিস। তোর চিঠির মায়েরে বাপ, চল আমার সাথে। মামা আমাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসো। গাড়িতে ওঠ, আমি পৌঁছে দিয়ে আসতেছি তোদেরকে। সাথীকে নিয়ে গাড়িতে উঠে পড়তেই তার মামা গাড়ি স্টার্ট দিয়ে আকাশদের বাড়ির দিকে যেতে লাগলো। 20 মিনিট পর চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। তিনজনকে দেখে বাড়ির ভিতর নিয়ে আসলো। সাথীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাথী, তোমার মামা এসেছে। তোমার মামাকে বলো ফ্রেশ হয়ে আসার জন্য। আমি রান্না করছি, খাবার টেবিলে রাখা আছে। মামা আপনি ওই রুম থেকে গিয়ে ফ্রেশ হয়ে আসেন, আম্মু রান্না করেছে, খাওয়া দাওয়া করে এরপর যাবেন। আমি আকাশকে নিয়ে রুমে যাইতেছি, তার ব্যবস্থা করতেছি আমি। এই বলে সাথী আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে আরো শক্ত করে বেঁধে মাটিতে শুয়ে রাখলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ বলতে লাগলো, আপনি আমাকে একবার ছেড়ে দেন, এরপর দেখেন আমি এই দেশ ছেড়ে পালিয়ে যাব লন্ডনে। আপনার মুখও দেখব না। আমার মুখ দেখবি না তাহলে আমাকে বিয়ে করলি কেন? এটার জবাব দে। এটার জবাব যদি তুই না দিতে পারিস তাহলে তোকে আমি খুন করে ফেলবো এখন। হ্যাঁ, আমাকে তো খুন করতেই পারবেন আপনি, কারণ আপনি আমার বউ খুন করলে তো আমার কোনো যায় আসবে না। আবার আপনার মামা পুলিশে চাকরি করে, টাকা দিয়ে তো সব কিছু ধামাচাপা দিয়ে দিতে পারবেন। এই তো কথা বুঝেছিস, বেশি কথা বললে সোজা মেরে ফেলবো। এখন চুপচাপ এখানে শুয়ে থাক, আমি খাবার নিয়ে আসতেছি। এই বলে সাথী চলে আসলো নিচে। দুজনের জন্য খাবার নিয়ে রুমে এসে খাবার খাইয়ে দিতে লাগলো আকাশকে, আর নিজেও খেয়ে নিতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ মনে মনে বলতে লাগলো, এই মেয়ে তো দেখে একদম অন্যরকম, মারবে আবার আদর করবে। এটা তো আমি চাই না। আমি তো চাই আমার বউ সব সময় আমাকে আদর করুক। আদরের কথা ভাবতেছিস? চিন্তা করিস না, তোকে এমন আদর করবো তুই আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবি না। সাথীর মুখে এই কথা শুনে আকাশ ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। কি বলবে বুঝে উঠতে পারছে না। আমি যে আপনাকে এইসব কথা বলেছি আপনি বুঝলেন কিভাবে? আমি বুঝেছি কিভাবে, এটা তো জানতে হবে না। তুই তো নিজের চিন্তা কর। আজকের পর থেকে তো তোর পায়ে শিকল বেঁধে রাখবো, যাতে তুই বাহিরে বের হতে না পারিস। আর পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দিব। ঠিক আছে, লাগিয়ে দেন। কম করে হলেও 50টা সিসি ক্যামেরা লাগাবেন, না হলে কিন্তু আমাকে ধরতে পারবেন না। আমি কোথায় দিয়ে পালিয়ে যাই আপনারা নিজেও জানবেন না। ঠিক আছে, 50টা কেন 100টা সিসি ক্যামেরা লাগাবো, তবুও তোকে আমি ধরেই ছাড়বো। তুই কোথায় দিয়ে পালিয়ে যাস আমি এটাই দেখব। সত্যি করে বলতো, তুই তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলি তাই না? হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। সে বলেছে দেখা করার জন্য সে 1 মাস পর 10 লক্ষ টাকা এনে আপনাকে দিয়ে দিবে। আপনি আমাকে ছেড়ে দিবেন এর বিনিময়ে। আমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় তবুও তো আমি তোকে ছাড়বো না, কারণ তুই আমার বর। তোকে আমি ছেড়ে দেই কিভাবে? একবার যেহেতু বিয়ে করে ফেলেছিস তোকে আর ছাড়তেছি না। তার মানে আপনি আমাকে ছাড়বেন না, আমাকে আপনার গোলাম বানিয়ে রাখবেন? হ্যাঁ, আমি তোকে আমার গোলাম বানিয়ে রাখবো। এত বেশি কথা বলতেছিস কেন? আমার কিন্তু এত বেশি কথা বলা একদম পছন্দ না। চুপচাপ শুয়ে আছিস, শুয়ে থাক। ঠিক আছে, শুয়ে রইলাম। এই বলে সাথী ওইখান থেকে চলে গেল। এইদিকে আকাশ চুপচাপ নিচে শুয়ে রইল। কি আর করবে, তার হাত পা বেঁধে রেখেছে সাথী। নিচে এসে দেখে তার মামা চলে গেছে। সাথী সোফায় বসতেই আকাশের আম্মু বলতে লাগলো, সাথী, আকাশকে কি বেঁধে রেখেছ? তুমি আকাশকে ছেড়ে দাও, আমি আকাশকে বোঝাচ্ছি সে যাতে আর তোমার সাথে এরকম না করে। আম্মু, কালকে রাতে আমি আপনার ছেলেকে এত করে বোঝালাম, সে আমার কথা বোঝেই নাই। আপনার কথা বুঝবে কি করে বলেন?
আমি একবার চেষ্টা করে দেখি। আমি তোমার রুমেই যাইতেছি, তুমি বসে বসে টিভি দেখো। এই বলে আকাশের আম্মু চলে গেল আকাশের রুমে। গিয়ে দেখে আকাশকে নিচে বেঁধে রেখে শুয়ে রেখেছে। এটা দেখে আকাশের আম্মু আকাশের সামনে বসে বলতে লাগলো, বাবা আকাশ, এরকম আর কয়দিন করবি বল? তোর বোন বড় হয়েছে, তাকে তো বিয়ে দিতে হবে। তুই যদি এখন এইরকম করিস, আশেপাশের মানুষ পরে তোর বোনকে বিয়ে দেওয়ার সময় কি বলবে? তখন তোর বোনের বিয়ে ভেঙে যাবে, তখন তুই তাদের কিছু বলতে পারবি? আকাশের আম্মুর কথা শুনে আকাশ একদম চুপ হয়ে গেল। আকাশের আম্মু আবারও বলতে লাগলো, বাবা তুই আর এইরকম না করে সাথে সাথে ভালোভাবে ঘর সংসার কর। মেয়েটা কিন্তু একদম লক্ষ্মী মেয়ে, তোর জন্য পারফেক্ট ভাবেই এনেছি। তুই একবার তাকে ভালোবেসে দেখ, সে তোর জন্য কি করতে পারে। ঠিক আছে আম্মু, তুমি সাথে কে বলো রুমে আসার জন্য, আমি ওর সাথে কথা বলবো। আমার কিছু কথা আছে ওর সাথে, যদি মানতে পারে তাহলে আমি ওর সাথে থাকতে পারবো, আর যদি মানতে না পারে তাহলে আমি থাকতে পারবো না। ঠিক আছে, আমি সাথীকে পাঠিয়ে দিতেছি রুমে। তুই কিন্তু মেয়েটার সাথে খারাপ ব্যবহার করবি না। আর এখন একটু ভালো হ, ব্যাচেলারের মতো আর কতদিন থাকবি? এই বলে আকাশের আম্মু ওইখান থেকে চলে আসলো নিচে। সাথীকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিল উপরে। বেশ কিছুক্ষণ পর আকাশ সাথীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার কিছু কথা আছে, আমার কথাগুলো যদি মানতে পারেন তাহলে আমি আর কখনো এই রকম করব না। আচ্ছা, আগে তুই তোর কথাগুলো বল, এরপর আমি ভেবে দেখবো মানতে পারবো নাকি মানতে পারবো না। মানতে না পারলে পরেরটা পরে দেখা যাবে। এখন যেহেতু আমি বিয়ে করে ফেলেছি, সো এখন থেকে তো আমাকে কাজ করতে হবে। রাতের বেলা আপনি সময় পাবেন, সারাদিন আমি যা ইচ্ছা তাই করি, আপনি বাধা দিতে পারবেন না। সারাদিন আমি আমার বন্ধু বান্ধবদের সাথে থাকি বা কাজ করি, আপনি বাধা দিতে পারবেন না। কাজের সময় কাজ, আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় আড্ডা দেওয়া। এত আড্ডা দেওয়ার কি আছে? এত বছর তো আড্ডা দিয়েছো, এখন একটু নিজের কথা এবং নুসরাতের কথা চিন্তা করো। সে বড় হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। এইসব চিন্তা ভাবনা করে এরপর সামনের দিকে এগিয়ে যাবে। আমি তোমাকে কিছু বলবো না, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম। তুমি তোমার ভালো মন্দ যেটা ভালো লাগে সেটাই করো। আমাকে যদি ছেড়ে দিতে চাও তাহলে বলতে পারো, আমি আমার আব্বু আম্মুর কাছে চলে যাব। আমাকে ছেড়ে দেন। আপনি আমার কথা তো শুনবেন না, তাহলে আমাকে জড়িয়ে ধরতে পারবেন না। আমি সকালে আমার বাসায় চলে যাব, এই বাসায় আর থাকবো না। বিয়ে করেছি কি আপনাকে আপনাদের বাসায় দিয়ে আসার জন্য নাকি? আপনি এখন থেকে এই বাসায় থাকবেন আর বলেন আমাকে কি কি করতে হবে, আমি এখনই করতেছি। বিশ্বাস হয় না আপনি করতে পারবেন, কারণ আপনি আগেও কখনো করেন নাই আর এখনো করতে পারবেন না। আগে বলবেন তো কি করতে হবে, না বললে আমি বুঝবো কি করে? আপনি কাল থেকে আপনার আব্বুর সাথে অফিসে যাবেন এবং আপনাকে যে বাটন ফোন দিব ওই বাটন ফোন চালাবেন। স্মার্টফোন চালাতে পারবেন না। স্মার্টফোন চালালে আপনি আবারও আগের মতো মেয়েদের সাথে লুচ্চা লুচ্চা কথা বলবেন। আচ্ছা যাও, আমি তোমার কথা মানলাম, আর আমি কখনো কোনো মেয়ের সাথে লুচ্চা লুচ্চা কথা বলবো না, তোমাকে কথা দিলাম। ঠিক আছে, মনে থাকে যেন। আর এখন আমাকে আদর করেন, আমি আদর খাবো। কি ব্যাপার, এইভাবে হা করে তাকিয়ে আছো কেন? পছন্দ হয় নাই নাকি? পছন্দ হবে না মানে? এত সুন্দর জিনিস আর পছন্দ হবে না? অবশ্যই পছন্দ হবে। এখন তো আদর করার পালা। রেডি তো আপনি? হ্যাঁ, আমি রেডি আছি, তুমি শুরু করতে পারো। কি ব্যাপার ভাবি, আপনার কি হয়েছে? এইভাবে জোরে চিৎকার করছেন কেন? আকাশ ভাইয়া, তুমি কি ভাবিকে কিছু করেছো? কিছু হয় নাই নুসরা, তুই তেলাপোকা দেখেছিলাম তো, এটার জন্যই চিৎকার দিয়েছি। তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। সাথীর চিৎকার শুনে পাশের রুম থেকে নুসরাত দৌড়ে চলে আসলো আকাশের রুমের সামনে আর বলতে লাগলো, এই কুত্তা, প্রথম দিন ওইভাবে কেউ করে নাকি? এখন যদি আমি মরে যাইতাম? সরি বেবি, আমি বুঝতে পারি নাই, দেখে নিজেকে সামলাতে পারি নাই। হয়েছে, এখন যা হবার হয়ে গেছে, আদর করো ভালোভাবে। আকাশ আস্তে আস্তে করে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আদর গতিটা বাড়িয়ে দিল। বাকি 5 ঘন্টা ইতিহাস, এগুলো আপনাদের না জানলেও চলবে। আশা করি আপনারা বুঝে গেছেন। আকাশ আদর করা শেষ করে সাথীর বুকের উপর মাথা রেখে শুয়ে পড়লো আর বলতে লাগলো, সাথী, তোমাকে কিছু কথা বলবো, প্লিজ রাগ করো না। রাতের বেলা আমার সব বন্ধুরা আড্ডা দেয়, তো রাত 10টা অবধি আমি বাহিরে তাদের সাথে আড্ডা দিই। কোনো সমস্যা হবে না তো তোমার? ঠিক আছে, 10টা মানে 10টা। এর 1 মিনিট বেশি দেরি করলে তোমাকে রুমের ভেতরে ঢুকতে দেব না, মনে থাকে যেন। ঠিক আছে, আমি 10টার সময় চলে আসবো।
এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 8টা, সাথী ঘুম থেকে উঠে আকাশকে ডাকতে লাগলো। এ আকাশ ওঠো, সকাল হয়েছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, তুমি আবার আব্বুর সাথে অফিসে যাবে। আরেকটু ঘুমাই, সারা রাত ঘুমাতে পারি নাই তোমাকে আদর করতে করতে, আর ঘুমাতে পারলাম কই। এইসব বললে তো চলবে না, তোমাকে যেটা বলেছি সেটা করো। আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে যাও। আকাশ বিছানা থেকে উঠতে যাবে, এমন সময় চট করে সাথীকে কোলে নিয়ে চলে আসলো ওয়াশরুমে। দুজন একসাথে গোসল করে চলে আসলো নিচে। এসে দেখে আকাশের আব্বু আম্মু এবং নুসরাত খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। দুজনকে একসাথে আসতে দেখে আকাশ আম্মু কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। দুজন সোজা খাবার টেবিলে এসে বসে পড়ল। আকাশ খাবার খাইতেছে আর তার আব্বুকে বলতেছে, আব্বু, আজ থেকে আমি তোমার সাথে অফিসে যাব। আকাশের মুখে এই কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে আকাশের দিকে। এটা দেখে আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা এইভাবে হা করে তাকিয়ে আছো কেন আমার দিকে? আমি কি জীব নাকি জন্তু যে আমাকে এইভাবে দেখতেছো? আসলে ভাইয়া বিড়ালের মুখে কথা বের হয়েছে তো, এটার জন্য। আর কি, আমরা এভাবে তাকিয়েছিলাম। যাক, ভালোই হয়েছে। এখন থেকে তোমরা দুজন অফিসে যাবে আর আমরা 3 জন বাড়িতে বসে গল্প করব। এটা ছাড়া আর কি করতে পারবি? তোকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করতে হবে। ভালোভাবে পড়ালেখা কর, পড়ালেখা না করলে বিদায় দিয়ে দিব কিন্তু। আমাকে বিদায় দিতে পারলে তো দিবে, তুমি আমি এই বাড়িতেই থাকবো, তাও আবার ভাবির সাথে। ভাবি, আপনি ভাইয়াকে কিছু বলেন। ভাইয়া দেখেন আমাকে কি উল্টাপাল্টা বলতেছে। আকাশ, তুমি চুপচাপ খাবার খেয়ে অফিসের জন্য রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আসো, আব্বু আবার চলে যাবে। আব্বু, আপনি আকাশের দিকে খেয়াল রাখবেন অফিস শেষ করে। এরপর কাজ না থাকলে সে বাহিরে আসবে, আর কাজ যদি থাকে তাহলে কাজ করবে, যদি না করে তাহলে আমাকে ফোন দিবেন, রাতে তার মজা দেখাবো। সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো সোফায়। আকাশ এবং তার আব্বু অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল অফিসে। সবাই যেতেই আকাশের আম্মু বলতে লাগলো, সাথী, তোমার ঘাড়ে এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে কেউ কামড়ে দিয়েছে। সাথী তাড়াতাড়ি করে তার হাত দিয়ে ঢেকে ফেলো আর আমতা আমতা করতে করতে বলতে লাগলো, আসলে আম্মু কিছু হয় নাই, এমনিতেই। আমি বুঝেছি, আর কিছু বলতে হবে না। আর নুসরাত, তুই বসে আছিস কেন? স্কুলে যাবি না নাকি? আম্মু, আমাদের স্কুল 3 দিনের জন্য বন্ধ দিয়েছে। সব স্যার ম্যাডাম ট্রেনিংয়ে গেছে, এটার জন্য বন্ধ দিয়ে দিয়েছে। ও আচ্ছা, সাথী তুমি নুসরাতকে নিয়ে রুমে যাও, আমি কাজগুলো সেরে ফেলি। আপনার কিছু করতে হবে না, আপনি বসে থাকেন, আমি কাজ করতেছি। এই বলে সাথী সব কাজ শেষ করে ফেলো কয়েক ঘন্টার মধ্যে। দুপুরে খাওয়া দাওয়া করে রুমে এসে বসে আছে, এমন সময় আকাশের ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে তার বন্ধু রাতুল কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রাতুল বলতে লাগলো, কিরে আকাশ, তুই কোথায় আছিস? আজকে আড্ডা দিতে আসবি না নাকি? ভাবিকে একটু বুঝে এসো যে আয়। তুই না থাকলে তো আমাদের আড্ডা দিতে একদম ভালো লাগে না। আপনাদের বন্ধু অফিসে গিয়েছে, বিকেলবেলা অফিস ছুটি হলে আপনাদের সাথে আড্ডা দিতে যাবে। আমি তার নাম্বার আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিতেছি। কেন কেন ভাবি, সে কি নতুন ফোন নিয়েছে নাকি? না, নতুন ফোন নেই, আমি তাকে বাটন ফোন দিয়েছি, সে বাটন ফোন চালাবে এখন থেকে। আর তোমরা কি এমন বন্ধু হয়েছো যে এত মেয়ের সাথে এরকম খারাপ খারাপ কথা বলে? তোমরা কিছু বলতে পারো না? ভাবি, ওইটা আকাশের আইডি না, আকাশের আইডি হচ্ছে অন্যটা। ওইটা হচ্ছে আমাদের বন্ধু নাদিমের আইডি। তার ফোন নষ্ট হয়ে যাওয়ার পর আকাশের ফোনে লগ ইন করে আইডিটা কয়েকদিন আকাশের ফোন চালিয়েছিল। ও আচ্ছা, এবার বুঝতে পারছি সবকিছু। যাই হোক, আকাশ বাড়িতে ফিরে আমি তাকে তার ফোন দিয়ে দিব, তখন না হয় কথা বলবেন। আর বিকেলবেলা তো যাবে আপনাদের সাথে দেখা করতে। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। আর আপনি আমাদের সাথে এমনটা করছেন, আমরা খুবই লজ্জিত। কালকে তো শুক্রবার, তোমরা চলে এসো, তোমাদের সবাইকে রান্না করে খাওয়াবো। আসলে আকাশের এরকম অবস্থা দেখে আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ ভাবি, বুঝতে পারছি। আমরা শুক্রবারে কিন্তু আমরা চলে আসব, সবাই ভালোভাবে রান্না করবেন। ঠিক আছে, ভালোভাবে রান্না করব, তোমরা আসো। এই বলে সাথী কলটা কেটে দিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো।
সন্ধ্যায় আকাশ এবং তার আব্বু বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ সবার সাথে কথা বলে আকাশ চলে গেল তার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার জন্য। রাত 10টা আকাশ চলে আসলো বাসে। কলিং বেল দিতেই সাথী এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে কিছু না বলে ভিতরে চলে আসলো দুজন। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, আকাশ, তুই যদি এইভাবে প্রতিদিন আমার সাথে অফিসে গিয়ে কাজ করিস তাহলে আমাদের অফিসটা অনেক বড় হবে। আজকে দেখেছিস বায়াররা তোর উপর কতটা খুশি। হ্যাঁ আব্বু, দেখেছি। আর চিন্তা করো না, এখন থেকে আমি প্রতিদিন তোমার সাথে অফিসে যাব। সাথে খাবার দাও, আমার খুব ক্ষুধা লাগছে। আম্মু, আব্বু, নুসরাত, তোমরা চলে আসো খাবার খাওয়ার জন্য। আমি টেবিলে খাবার দিতেছি। সবাই টেবিলে বসে পড়ল। নুসরাত সবাইকে খাবার দিয়ে নিজেও খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে বসে টিভি দেখতেছে আর টুকটাক কথা বলতেছে। রাত প্রায় 12টা। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, রাত অনেক হয়েছে, এখন রুমে যা। কালকে আবার অফিসে যেতে হবে তোকে, এত রাত জাগতে হবে না। সাথী আকাশকে নিয়ে চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে দিতেই আকাশ পিছন থেকে সাথীকে জড়িয়ে ধরে যেই জামার ভিতরে হাত ঢুকাতে যাবে এমন সময় সাথী বলতে লাগলো, আকাশ, তুমি যে কালকে রাতে আমাকে কামড় দিয়েছো এটা আম্মু দেখে ফেলেছে। আম্মুর সামনে কিছু বলতে পারি নাই। আম্মু হয়তো বুঝে গেছে তুমি কামড় দিয়েছো। হ্যাঁ আম্মু বুঝে গেছে। তাতে কি হয়েছে? আমি আমার বউকে কামড় দিয়েছি, অন্য কাউকে তো কামড় দেই নাই। হ্যাঁ, অন্য কাউকে কামড় দাও নাই। এখন আমাকে আদর করো। আজকে দেখবো তুমি কতক্ষণ আদর করতে পারো। কালকে থেকে আরো দ্বিগুণ আদর করতে হবে আমাকে। পারবে তো? পারবো না মানে? অবশ্যই পারবো। তোমাকে আদর না করতে পারলে তাকে আদর করব। তুমি আমার একমাত্র বউ, তাও আবার তোমার যদি এত সুন্দর সুন্দর জিনিস থাকে তাহলে তো কোনো কথাই নাই। আকাশ সাথীকে কোলে তুলে নিয়ে চলে আসলো বিছানায়। সাথীকে আস্তে আস্তে বিছানায় শুয়ে দিয়ে আকাশ সাথী ঠোঁট জোড়া তার ঠোঁটের সাথে একত্রিত করে দিল। আকাশ, আসতে ব্যথা পাচ্ছি তো। তাই তো জান, হয়ে গেছে। এই বলে আকাশ সাথীকে ছেড়ে দিয়ে নিচের দিকে নামতে লাগলো। সাথীর নাভিতে চুমু দিয়ে একেবারে চলে আসলো নিচে। বাকিটা ইতিহাস আপনারা আরো শুনতে চান নাকি? এত বেশি শোনা কিন্তু একদম ভালো না। আমরা আজকে এখানে বিদায় নিই। যদি শুনতে হয় বা দেখতে হয় তাহলে আপনারা আপনাদের আব্বু আম্মুকে বলেন বিয়ে দেওয়ার জন্য। তাহলে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন কি হয় আর কি না করতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, কারণ নাম দিয়ে যদি গল্প লেখাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নাম বলে যাবেন। রাইটার গিয়ে দেখে নিবে, পরে আপনাদের নাম সিলেক্ট করে গল্প লিখে দিবে। ভিডিও করে রাখি। ও যে কইলো না, ওর আমার ভিডিও কল করতেছে, খারাপ হয়েছে।